কানেক্টরস পারি না বুঝি না পরীক্ষায় আসলে অনুমান করে লিখতে হয়। এমন সমস্যা আমাদের এসএসসি এবং এইচএসসি লেভেলের সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ। সুতরাং আজকে যারা তোমরা এই ধরনের সমস্যায় আসছো কানেক্টরস নিয়ে, যারা তোমরা কানেক্টরস এই টপিক্সটাকে অনেকটা হার্ড ভাবে নিচ্ছ, তোমাদের জন্য আজকে মূলত আমি এই কানেক্টরস এই ভিডিও লেসনটা নিয়ে আসছি এবং আশা করব তোমরা যারা এসএসসি এবং এইচএসসি লেভেলে আছো এই কানেক্টরস টপিক্সটাকে তোমরা খুব সুন্দরভাবে এর পরের থেকে অ্যান্সার করতে পারবে। সো চলো কথা না বলে আজকে মূল পর্বে আমরা যেতে পারি ক্লাসের। দেখো কানেক্টরস শব্দটা কি? কানেক্টর শব্দটার সাথে কিন্তু মূল বিষয়টা জড়িত। কানেক্টরস কানেক্ট করা, কোনো কিছুর সাথে কোনো কিছু সংযোগ করা, তাই না? যেমন আমার হাতে দুইটা মার্কার দেখতে পাচ্ছ, ঠিক এই দুইটা মার্কারকে সংযোগ করতে হলে কিন্তু এর মাঝখানে অবশ্যই কোনো কিছু একটা অবশ্যই প্রয়োজন, তাই না? তাহলে ঠিক এভাবে যদি আমি যুক্ত করতে চাই তাহলে কিন্তু এখানে মাঝখানে যেই বিষয়টা নিয়ে আসব আমরা তাকে ইংরেজিতে বলি হচ্ছে কানেক্টরস বলি, তাই না? ঠিক একইভাবে কোনো বাক্যের শুরুতেও কিন্তু কানেক্টরস বসতে পারে। তাহলে তুমি প্রথমত আইডেন্টিফাই করো যে কানেক্টরস হচ্ছে কি। কানেক্টরস হচ্ছে মূলত সংযোজককারী হিসেবে কাজ করে, এক বা একাধিক সেন্টেন্সের মাঝখানে বসতে পারে অথবা কোনো সেন্টেন্সের শুরুতেও কানেক্টরস বসতে পারে। ঠিক একইভাবে এই কানেক্টরসগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করি দেখতে পাবো কানেক্টরসকে বিশেষ কয়েকটি ভাগে ভাগ করা হয়। সেগুলো কি প্রথমত আমি বলার চেষ্টা করি, খেয়াল করো। কানেক্টরসকে ভাগ করা হয় মূলত 5 ভাগে। প্রথমে আমি বলি কোঅর্ডিনেটিং কানেক্টরস। কোঅর্ডিনেটিং কানেক্টরস। প্রথমত মনে রাখবা কোঅর্ডিনেটিং কানেক্টরস, এই কানেক্টরসটা থেকে আমরা মূলত আজকে আমাদের ক্লাসের লেসনটা শুরু করতে যাচ্ছি। তাহলে তুমিও চেষ্টা করো যে তুমিও তোমার নোট খাতা নিয়ে বসে যাও এবং এই ক্লাসটি করে ফেলো। আশা করি তোমার কানেক্টরস টপিকসটা থেকে পরীক্ষার সময় যেভাবেই কোশ্চেন আসবে না কেন তুমি এর পরের থেকে আর কখনো কনফিউজড হবে না। দেখো কোঅর্ডিনেটিং কানেক্টরস, এই কানেক্টরস মূলত কি কাজ করে? কোঅর্ডিনেটিং কানেক্টরস দুইটা সমজাতীয় বাক্যকে যুক্ত করে। কি বললাম মনে রাখবে? দুইটা সমজাতীয় বাক্যকে যুক্ত করে, অর্থাৎ সেম সেম এলিমেন্টস থাকবে যেসব বাক্যের মধ্যে, সেই ধরনের বাক্যকে সে যুক্ত করবে। এক্সাম্পল যখন দিব তখন আরো ক্লিয়ার হবে। সুতরাং টেনশন করা যাবে না, ক্লাসে আমরা ফুল কনসেন্ট্রেট দেব এবং চেষ্টা করব। দেখো একটি সুন্দর একটি লাইন দেখবো, ফ্যান্স বয়, অর্থাৎ তুমি মনে করো কারো ফ্যান হয়ে আছো, ফ্যান্স বয়, সে হচ্ছে একটা বয়, ফ্যান্স বয়। এখন এই ফ্যান্স বয়টাকে আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি, এক্সপ্লেইন করে দেখার চেষ্টা করব যে ফ্যান্স বয় দ্বারা মূলত কি বোঝাচ্ছে বা কাকে কি আইডেন্টিফাই করতে বলছে। এখন দেখো ফ্যান্স বয়ের এফ থেকে একটু শুরু করি। এফে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এন নর, ঠিক একইভাবে এসে হচ্ছে আমাদের সো, বি, বিতে হচ্ছে বাট, ও, ওতে হচ্ছে আমাদের ওয়ার, ওয়াইতে হচ্ছে ইয়েট। তাহলে তুমি দেখো ফ্যান্স বয় থেকে তুমি কয়েকটা কানেক্টর শিখলা। তুমি এতক্ষণে জাস্ট 3 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে কিন্তু তুমি অলরেডি 1 2 3 4 5 6 7 7টা কানেক্টর অলরেডি শিখে ফেলছো, তাই না? তাহলে এখন হচ্ছে কথা হচ্ছে তুমি কানেক্টর জানো বোঝো সবই পারো, বাট হচ্ছে অ্যাপ্লাই করতে পারো না, কোথায় কোন কানেক্টর ইউজ করতে হয় সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে ফ্যান্স বয়, ফর অ্যান্ড নর সো বাট অর ইট, এগুলো কি মনে রাখার জন্য কি আলাদা কোনো টেকনিক অ্যাপ্লাই করতে হবে? ফ্যান্স বয় মনে রাখলে জাস্ট ও, তাই না? আচ্ছা খেয়াল করো, এবার ফ্যান্স বয় থেকে আমরা একটু লেখার চেষ্টা করি, একটি বাক্য লেখার চেষ্টা করি। এক্সাম্পল লিখি একটা, তাই না? এ এক্স, আই লাইক টি, টি হবে না টি হবে, টিটাকে ঠয়ের মতো উচ্চারণ করতে হয়, তাই না? হি লাইকস কফি। দেখো আই লাইক টি, হি লাইকস কফি, ঠিক এই বাক্যটার এই মাঝখানে কোন কানেক্টরস বসবে এটি হচ্ছে আমাদের মূল কথা। তার আগে বলি, আমি তো একটু আগে বলে আসছি যে কোঅর্ডিনেটিং কানেক্টরস হচ্ছে দুইটা সমজাতীয় বাক্যকে যুক্ত করে। তাহলে সমজাতীয় বাক্য আছে কিনা একটু খেয়াল করো। একটি সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখো উভয় পাশে কিন্তু সমান উপাদান আছে এই বাক্যগুলোর মধ্যে। এই ধরনের বাক্যে তুমি অবশ্যই মনে রাখবে আমাদের এই কানেক্টরসগুলোকে ইউজ করতে হবে। ফ্যান্স বয়টাকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, তাহলে দেখো আই লাইক টি। এখন দেখো তুমি এখানে সবগুলোর ওয়ার্ড জানো কিনা, আমার মনে হয় তুমি ইয়েটটা জানো না, তাই না? ইয়েট অর্থ হচ্ছে তবুও, কি বললাম? ইয়েট অর্থ হচ্ছে তবুও। আর এই যে নর, নর অর্থ হচ্ছে না। আর বাকি গুলোর অর্থ কিন্তু তুমি জানো কিন্তু। তাহলে আই
লাইক টি ড্যাশ হি লাইকস কফি, এই বাক্যে কোন কানেক্টরসটা ইউজ করা যায়? দেখো তো, আমি যদি লিখি আই লাইক টি অ্যান্ড হি লাইকস কফি, আমি চা পছন্দ করি এবং সে কফি পছন্দ করে, তাই না? ঠিক একইভাবে আই লাইক টি, আমি চা পছন্দ করি, বাট হি লাইকস কফি, কিন্তু সে কফি পছন্দ করে, বাট বসালেও কিন্তু এখানে হচ্ছে। তাহলে সরি, এখানে তুমি দুইটা কানেক্টরস ইউজ করতে পারবা, অ্যান্ড ইউজ করতে পারবা, বাট ইউজ করতে পারবা। আবার তুমি যেন পরীক্ষার সময় দুইটা লিখে এসো না, ঠিক আছে? যে কোনো একটা লিখবা। তাহলে অ্যান্ড অথবা বাট ইউজ করলে কিন্তু আমাদের কানেক্টরস কারেক্ট অপশন, অর্থাৎ কি কারেক্ট হবে 100%। তাহলে আমরা প্রথম পর্ব দেখলাম কোঅর্ডিনেটিং কানেক্টরস নিয়ে। ফ্যান্স বয় দিয়ে শিখলাম ফর অ্যান্ড নট সো, বাট ওয়ার ইয়েট। এই কানেক্টরসগুলো সমজাতীয় কোনো বাক্যের ক্ষেত্রে, উভয় পাশে সমজাতীয় কোনো বাক্যের মাঝখানে হচ্ছে আমাদের এই কানেক্টরসগুলো ইউজ করা হয়ে থাকে। তার মধ্যে শুধুমাত্র একটি ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে আমাদের এই সো শব্দটা। এ হচ্ছে প্রধানত বাক্যের শুরুতে বসে থাকে, যে কোনো বাক্যের শুরুতে হচ্ছে আমাদের সো এই কানেক্টরসটি ব্যবহার করা হয়। সুতরাং সোকে তুমি কখনো কোনো বাক্যের মাঝখানে বসতে দেখবে না, দেখবে সেন্টেন্সের শুরুতে সো বসছে এবং সো এর পরে একটি সুন্দর করে একটি কমা দেওয়া আছে। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো প্রথম প্যাটার্ন, যে কোঅর্ডিনেটিং কানেক্টরস কোথায় বসে। এরপরে আসো আমরা খেয়াল করব সাবঅর্ডিনেটিং কানেক্টরস। কি খেয়াল করব? সাবঅর্ডিনেটিং কানেক্টরস। ওকে, লিখি আমি, তাহলে তুমিও লেখার চেষ্টা করো। সাবঅর্ডিনেটিং কানেক্টরস, সাবঅর্ডিনেটিং কানেক্টরস। এখন তুমি একটা কাজ করবে, তুমিও তোমার নোট খাতা লিখে, অবশ্যই যার নোট সুন্দর হবে অবশ্যই আমাদের থেকে গিফট থাকবে। তোমরা অবশ্যই হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে তুমি তোমার নোটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, ছবি পটিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে পাঠাবে। দেখো, এখন আমি লেখার চেষ্টা করব। দেখো, এখানে এই সাবঅর্ডিনেটিং কানেক্টরসে দুইটা বাক্য থাকবে। কয়টা বাক্য থাকবে? দুইটা বাক্য থাকবে। একটি হচ্ছে স্বাধীন বাক্য, একটি হচ্ছে পরাধীন বাক্য। এখন তুমি স্বাধীন ইংরেজি কি জানো? ইনডিপেন্ডেন্স, স্বাধীনতা, তাই না? ইনডিপেন্ডেন্ট, কি বললাম? ইনডিপেন্ডেন্ট অর্থাৎ কি স্বাধীন। আর হচ্ছে পরাধীন ইংরেজি কি? বা অন্যের অধীন। ডিপেন্ডেন্ট, কারো উপর নির্ভরশীল, অর্থাৎ কি এখানে দুইটা বাক্য থাকবে, একটা বাক্য আরেকটা বাক্যের উপর নির্ভরশীল থাকবে। এখন মনে করো এই বাক্যটা হচ্ছে স্বাধীন বাক্য আর এই বাক্যটা হচ্ছে পরাধীন বাক্য। কারণ এই মার্কারটা দেখো, তুমি ভালো করে খেয়াল করো, এখানে যে মার্কারটা দেখছো এই মার্কারটাকে কিন্তু অবশ্যই এর কি নেই, এর একটা কিন্তু এর যে মুখটা নেই এখানে, তাই না? এর মুকুটটা কিন্তু এখানে নেই। তাহলে এর মুকুটটা অবশ্যই প্রয়োজন, তা না হলে এই মার্কারটা একটা সময় যে কি হবে না, সে অবশ্যই কিন্তু বোর্ডে লেখার উপযোগী থাকবে না। তাহলে মাঝে মাঝে যখন এর থেকে কিন্তু নিতে পারবে, অথবা তিনটা মার্কার আমরা ইউজ করতে হবে, তখন এরকম একটা সিস্টেম হতে পারে। তাহলে সব মিলিয়ে তুমি মনে রাখবে যে হচ্ছে একটা একটার কি আরেকটার পরিপূরক হিসেবে কাজ করবে। এখন দেখো, ভালো করে বোঝার চেষ্টা করি। তাহলে একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট, কি বললাম? ইনডিপেন্ডেন্ট। আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কয়টা ক্লজ থাকবে? একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। একটি স্বাধীন বাক্য আর একটা হচ্ছে পরাধীন বাক্য বা নির্ভরশীল বাক্য। নির্ভরশীল বলতেই তো পরাধীন বোঝায়, তাই না? আচ্ছা দেখো, এই দুইটা বাক্য যখন থাকবে তখন আমরা কোন ধরনের কানেক্টরস ইউজ করবো, সেই কানেক্টরসগুলোকে তুমি একবারে লিখে ফেলবে আমার সাথে। তাহলে নোট করো যে হচ্ছে প্রথমে লিখবা হচ্ছে বিকজ। নোট করছো? আচ্ছা, তারপরে লেখো দো, অলদো। অলদো, অথবা হচ্ছে কি থাকবে? দো থাকবে। নাম্বার 3-তে থাকতে পারে কি আমাদের? নাম্বার 3-তে থাকতে পারে হচ্ছে আমাদের ইফ থাকতে পারে, ইফ, তাই না? আমরা কি লিখতে পারি এখানে? ইফ লিখতে পারি। তাহলে লিখে ফেলো আমার সাথে, ইফ। নাম্বার 4 আনলেস। নাম্বার 5 হোয়াইল। নাম্বার 6 আনটিল। এতটুকু লিখছো আশা করি। এবং হচ্ছে আরেকটা লেখো, নাম্বার 7 হচ্ছে সিন্স লেখো। তাহলে দেখো এখানে 7টা কানেক্টর শিখলাম। তাহলে আগে শিখলাম কয়টা? ফ্যান্স বয়, FANS BOY, 4 3 7, এখন শিখলাম 7টা। এই 14 অর্থাৎ কি 14টা কানেক্টরস কিন্তু অলরেডি শেখা শেষ। বিকজ, অলদো, দো, ইফ, আনলেস, হোয়াইল, আনটিল, সিন্স। এই কানেক্টরসগুলোকে দুইটা, একটি স্বাধীন একটি পরাধীন বাক্য, এই ধরনের বাক্য থাকলে তুমি ইউজ করতে পারবে। তাহলে তুমি দেখো এখানে সবগুলোর অর্থ জানো কিনা। তার মধ্যে দুটি সত্য আছে, ইফ আর আনলেস। এই দুইটা হচ্ছে সত্যমূলক বাক্যে ব্যবহার করা হয়। কোথায়? সত্যমূলক। যেমন আমি বলছি, তুমি যদি পড়াশুনো করো তাহলে ভালো ফলাফল করবে,
এই যে বাক্যটা আমি বললাম তোমাকে, তার মানে কি সত্য দিচ্ছি না, তুমি যদি পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্ট করবে। এই ধরনের সত্যমূলক বাক্যে ইফ আর আনলেস ইউজ করা হয়। ইফটা ব্যবহার করা হয় পজিটিভ সত্যমূলক বাক্যে, আর আনলেসটা ব্যবহার করা হয় হচ্ছে নেগেটিভ সত্যমূলক বাক্যে, কারণ আনলেস হচ্ছে নিজেই হচ্ছে একটি নেগেটিভ শব্দ। আচ্ছা, এরপরে দেখি আমরা আনলেস অর্থ কি, যদি না, আর আনটিল অর্থ হচ্ছে যতক্ষণ না। তাহলে এখানে দুইটা নেগেটিভ কানেক্টেড হচ্ছে, আনটিল আর হচ্ছে আমাদের আনলেস, মনে রাখবো একটু সুন্দর করে। আর সিন্স অর্থ হচ্ছে যেহেতু, অলদো দো অর্থ হচ্ছে যদিও, হয়ল অর্থ যখন, ইফ অর্থ যদি, আনলেস অর্থ হচ্ছে যদি না, মনে রাখবা। আচ্ছা, এখন দেখো খেয়াল করে আমি একটি বাক্য লিখলাম, তুমিও লেখার চেষ্টা করো আমার সাথে। আই স্টে হোম, এতটুকু লিখছো আশা করি। আই স্টে হোম ড্যাশ ইট ওয়াজ রেইনিং। দেখো এই বাক্যে হচ্ছে আমরা কোন কানেক্টরসটা এখানে ইউজ করলে কারেক্ট হবে, তুমি দেখো তো এতগুলো কানেক্টরস তোমার সামনে আছে, এখন তুমি কোনটা ইউজ করবা? আই স্টে হোম, আমি দেখি বিকজটা বসে হচ্ছে কিনা। বিকজ ইট ওয়াজ রেইনিং, আই স্টে হোম বিকজ ইট ওয়াজ রেইনিং। দেখো আমি বাসায় ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল। দেখো বাক্যটা কিন্তু প্রথমবারই কারেক্ট হয়ে গেছে। তাহলে এভাবে তুমি কানেক্টরসগুলোকে যখন ইউজ করা শিখবে, তুমি আগে কানেক্টরসগুলোকে চেনা শিখো এবং কানেক্টরসগুলোকে মাথায় সেট করো যে কোন কানেক্টরসগুলো, আমাদের পরীক্ষার সময় কিন্তু মনে আসে না কানেক্টরস আসলে কোন কানেক্টরসগুলো এখানে ইউজ করা যায়। তুমি আগে এই কানেক্টরসগুলোকে তোমার মাথায় কিওয়ার্ড হিসেবে সেভ করো, তারপর হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তুমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবে, দেখবে তুমি অনায়াসে পারছো সবগুলো। তাহলে এই ধরনের বাক্য হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং বিকজ, অলদো, দো, ইফ, আনলেস, হোয়াইল, আনটিল, সিন্স, এবং আমাদের ক্লাস নেওয়া আছে, সেখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ সবকিছু চেনার উপায়ও বলে দেওয়া আছে। তোমরা ওই ক্লাসগুলো দেখলে আশা করি ক্লাস নিয়ে আর চিনতে পারো, তা না হলে আমাদের ক্লাসটি অনেক বড় হয়ে যাবে ক্লাসের এখন আলোচনা করতে গেলে। এর মধ্যে সব মিলিয়ে দেখো সাবঅর্ডিনেটিং কানেক্টরস তাহলে কি কি, এগুলো জাস্ট একবার একটু তুমি সেভ করে রাখো তোমার মেমোরিতে, ঠিক আছে? আচ্ছা, আর দুইটা কানেক্টরস দেখবো এখন আমরা। এখন দেখবো হচ্ছে আমরা কনজাংটিভ অ্যাডভার্ব। কি দেখবো আমরা? কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ অ্যাডভার্ব অবশ্যই নোট করবে আমার সাথে। কনজাংটিভ অ্যাডভার্ব, দেখো কনজাংটিভ অ্যাডভার্ব কি, দুইটা সম্পূর্ণ বাক্যকে যুক্ত করে। কি করে? দুটি সম্পূর্ণ বাক্য, অর্থাৎ কি একদম ফুল ফিনিশ দুইটা বাক্যকে যুক্ত করবে। এবং এগুলোকে চেনার শর্টকাট একটা উপায় আছে, একটু পরে বলছি, তার আগে তোমরা নোট করার চেষ্টা করো যে কনজাংটিভ অ্যাডভার্ব কোগুলো। তুমি বলতে পারো যে স্যার এখানে তো কনজাংটিভ কানেক্টরস লেখার কথা, কিন্তু কনজাংটিভ অ্যাডভার্ব কেন, একটু পরে বলছি। দেখো আমরা লিখি হাউ এভার, কি লিখলাম প্রথমে? হাউ এভার। নাম্বার টুতে লেখার চেষ্টা করি হচ্ছে আমরা দেয়ারফর। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আমাদের বেশিরভাগ ব্যবহার করা হয়। নাম্বার 3 হচ্ছে মোর ওভার। নাম্বার 3 কি লিখলাম আমরা? মোর ওভার। নাম্বার 4 এ আমরা লিখলাম হচ্ছে নেভারদালেস, সরি মার্কারগুলোতে ঝামেলা করছে। নেভারদালেস। নাম্বার 5 হচ্ছে আমরা কি লিখতে পারি? আদারওয়াইজ। নাম্বার 6 আমরা দেখলাম ফার্দারমোর। এখন দেখো এই কানেক্টরসগুলোকে বলা হয় হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। এখন কোনগুলো? হাউএভার অর্থ হচ্ছে যাই হোক বা তবে, এরকম অর্থে ব্যবহার করা হয়। দেয়ারফর অর্থ হচ্ছে অতএব। মোরওভার মানে কি অতিরিক্ত তথ্য প্রদান, তদুপরি, এরকম অর্থে ব্যবহার করা হয়। নেভারদালেস অর্থ হচ্ছে এখানে তবুও। ইয়েট এবং নেভারদালেস আবার জন্য গুলায় না যায়। নেভারদালেস অর্থ হচ্ছে তবুও। আদারওয়াইজ অর্থ হচ্ছে অন্যথায়। ফার্দারমোর অর্থ হচ্ছে উপরন্তু, মানে উপরে অন্তু, অর্থাৎ কি উপরন্তু বলতে কি বোঝায়? অধিক কোনো বিষয়কে বোঝায়, এরকম, তাই না? এখন দেখো আমি একটি এক্সাম্পল লিখবো, সেইটার সাথে তোমরা একটু লেখার চেষ্টা করবে। ইট ওয়াজ রেইনিং। ইট ওয়াজ রেইনিং ড্যাশ দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড। দেখো এতটুকু খেয়াল করো, ইট ওয়াজ রেইনিং ড্যাশ দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড, অর্থাৎ কি এইখানে এই দুইটা বাক্য দেখো তো, ইট ওয়াজ রেইনিং বৃষ্টি হচ্ছে, দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড ম্যাচটি নিষিদ্ধ করা হয়েছে। দুইটা কি, দুইটা সম্পূর্ণ বাক্য আছে। এবং এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে ভালো করে দেখবা হচ্ছে এগুলোর আগে একটা কি আছে, অবশ্যই একটা কমা থাকবে, এরকম একটা কমা থাকবে। তাহলে এই ধরনের বাক্য হচ্ছে আমরা কোন ধরনের কানেক্টরস ইউজ করব? ইট ওয়াজ রেইনিং ড্যাশ দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড, অর্থাৎ কি বৃষ্টি হচ্ছিল অতএব
ম্যাচটি নিষিদ্ধ করা হলো, দেয়ার ফোর, তাই না? এই দেয়ার ফোর অর্থ হচ্ছে অতএব, অতএব ম্যাচটি নিষিদ্ধ করা হয়েছিল বা ম্যাচটি হচ্ছে বন্ধ করা হয়েছিল, তাই না? নিষিদ্ধ করা না, ম্যাচটি বন্ধ করা হবে, কারণ নিষিদ্ধ শব্দটা অন্য অর্থে ব্যবহৃত হয়। তো ইট ওয়াজ রেইনিং দেয়ার ফোর দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড। তাহলে এখন তুমি ভালো করে দেখো যে হচ্ছে কোন কানেক্টরগুলোকে ইউজ করা যায়। তুমি দেখো আদারওয়াইজ অন্যথায় হচ্ছে না, নেভারদালেসে হচ্ছে না, তবুও ম্যাচটা বন্ধ করা হয়েছিল, তাও হচ্ছে না। ফাদার উপরন্তু ম্যাচটা বন্ধ করা হয়েছিল, যাই হোক ম্যাচটা বন্ধ করা হয়েছিল, তা হচ্ছে না। অতএব ছাড়া এখানে কিন্তু কোনো কানেক্টরসকে আমরা প্রপারলি ইউজ করতে পারছি না। তাহলে তুমি এই কানেক্টরসগুলোকে মনে রাখবা, হাউএভার, নেভার, দেয়ারফর, মোরওভার, নেভারদালেস, আদারওয়াইজ, ফার্দারমোর। আমার আজকে ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু তুমি যে কানেক্টরস একবারে পারবে তা কিন্তু না, কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে তুমি এই কানেক্টরসগুলোকে আগে মাথায় সেভ করো, মেমোরিতে সেভ করো, তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আমরা আমাদের পার্ট 2 এর পরবর্তীতে আরও একটা পার্ট আসবে, সেই পার্টে হচ্ছে আমরা অ্যাপ্লাই করা শেখাবো। আজকে মূলত জাস্ট তোমাকে আমি কানেক্টরসগুলোকে মাথায় সেভ রাখতে বলছি, দেন পরবর্তী ক্লাস হচ্ছে তোমাকে আমি পুরোপুরি অ্যাপ্লাই শেখাবো। ওকে, তাহলে কনজাংটিভ অ্যাডভার্ব দেখলাম, এরপরে আসি হচ্ছে আমরা লাস্ট আর একটা পার্ট দেখবো, লাস্ট আর একটা পার্ট, সেই পার্ট নিয়ে একটু সবাই একটু কথা বলি আমরা, তাই না? কনজাংটিভ অ্যাডভার্ব দেখলাম, এরপরে হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে কোরিলেটিভ কানেক্টরস। কি নিয়ে কথা বলবো? কোরিলেটিভ, কোরিলেটিভ কানেক্টরস, কোরিলেটিভ কানেক্টরস। এই কানেক্টরসগুলোকে নিয়ে হচ্ছে আমরা এখন কথা বলতে পারি। দেখো এই ধরনের কানেক্টরসে আমরা কোন ধরনের কিওয়ার্ড ইউজ করবো এবং কোন ধরনের কিওয়ার্ড ইউজ করা প্রয়োজন বা কোন ধরনের কানেক্টরস ইউজ করা প্রয়োজন সেগুলোকে একটু আমরা লেখার চেষ্টা করি। খুব ইজি, এগুলো অনেক ইজি। both dot dot and either dot dot were, এর পাশে এরকম গ্যাপ দাও, এরকম গ্যাপ থাকবে, neither, তোমরা এগুলো দেখছো, nor, not only but also। এই ধরনের হচ্ছে বাক্য বা এই ধরনের কানেক্টরস বা এই ধরনের কিওয়ার্ডগুলো তোমরা অনেকবার দেখছো, তোমাদের সামনে কিন্তু প্রায়শই দেখতে পাও তোমরা। তাহলে কোরিলেটিভ কানেক্টরস কোনগুলো? বোথ অ্যান্ড, আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো। অর্থাৎ কি এদের আগেও বাক্য থাকবে, মাঝখানে থাকবে, শেষে থাকবে, অর্থাৎ এগুলো বাক্যের মাঝখানে একইভাবে দুইটা কানেক্টরস ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের কানেক্টরসের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেবো, আশা করি তুমি এখান থেকে ক্লিয়ার হতে পারবে। আমি দেখো একটা এক্সাম্পল লিখছি, শি ইজ এ টিচার, এ পাইনিয়ার। দেখো এখানে হচ্ছে উভয় ক্ষেত্রে বলছে শি ইজ বোথ এ টিচার অ্যান্ড এ পাইনিয়ার, অর্থাৎ সে একজন শিক্ষিকা এবং হচ্ছে একজন পথপ্রদর্শক। ঠিক একইভাবে আমি যদি লিখি শি ইজ নট অনলি এ টিচার, তিনি শুধু একজন শিক্ষিকা নন, বাট অলসো এ টিচার, একজন পথিকৃত বটে বা একজন পথপ্রদর্শকও বটে। দেখো এখানে বোথ এবং নট অনলি বাট অলসো দুইটা বসালে কিন্তু কারেক্ট হচ্ছে। আইদার অর এগুলোতে পজিটিভ স্টেটমেন্টে পজিটিভ বাক্য ইউজ করা হবে যদি এরকম উভয় পাশে গ্যাপ থাকে, আর নেইদার নট এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স ইউজ করা হবে। তুমি যদি দেখো কোনো পরীক্ষার সময় তোমার হচ্ছে এরকম উভয় পাশে দুইটা গ্যাপ আছে, একটা মাঝখানে বাক্য আছে এবং উভয় পাশে দুইটা গ্যাপ আছে, তাহলে সেক্ষেত্রে তুমি এই কানেক্টরসগুলোকে স্মরণ করবে যে কোরিলেটিভ কানেক্টরস কোনগুলো? বোথ ডট ডট অ্যান্ড, আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো। ঠিক একইভাবে এখানে আমি তাহলে কি লিখতে পারি? শি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ পাইনিয়ার। তাহলে শি ইজ not only a teacher but also, ঠিক একইভাবে তুমি যদি লিখো she is both a teacher but and a pioneer, তাও কিন্তু বাক্যটা কারেক্ট হচ্ছে। তাহলে এভাবে আমরা আশা করি আজকে যতগুলো কানেক্টরস দেখলাম সবগুলো কানেক্টরস তোমার মেমোরিতে সেভ করে রাখবে, মাথায় সেভ করে রাখবে। তাহলে আশা করা যায় পরবর্তী ক্লাসে আমরা যখন অ্যাপ্লাই শিখবো তুমি আরো ভালোভাবে সেগুলো অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই নোট করবে সুন্দর করে। তাহলে আপাতত আমরা আজকের ক্লাসটি এ পর্যন্ত রাখছি, সে পর্যন্ত পরবর্তী ক্লাস দেখার পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও লেসনটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।